13 ডিসেম্বর 2003 রাত তখন 9:45। ইরাকের তিকরিত শহরের বাইরে টাইগ্রিস নদীর তীরে একটা সাধারণ চেহারার ফার্ম হাউস। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো গরিব কৃষকের বাড়ি, মুরগির খোয়ার, কিছু খেজুর গাছ, শুকনো মাটি। কিন্তু সেদিন সেই মাটির নিচে কিছু একটা লুকিয়েছিল। আমেরিকান সেনারা চারিদিকে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু তারা কিছুই পেল না। তারা হতাশ হয়ে হাল ছেড়ে দিল। কিন্তু সেই সময়ই একজন এগিয়ে এলো। সে পা দিয়ে কিছু একটা দেখালো। একটা দড়ি হালকা মাটি দিয়ে ঢাকা রয়েছে। দড়িটা টেনে তুলতে দেখা গেল সেটা মিশেছে একটা স্টাইরোফোমের ঢাকনার সাথে। ঢাকনা সরাতেই একটা সরু গর্ত। সার্জেন্ট টর্চ ফেললেন ভেতরে। একজন গ্রেনেড ছুটতে গেলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই দুহাত ওপরে তুলে একজন মানুষ বেরিয়ে এলেন। লম্বা সাদা কালো দাড়ি, ময়লা পোশাক। বললেন, আমি সাদ্দাম হোসেন, ইরাকের প্রেসিডেন্ট, আমি আলোচনা করতে চাই। কয়েক মাস আগেও যিনি ছিলেন মধ্যপ্রাচ্যের সবথেকে ভয়ঙ্কর এক নায়ক, যার মূর্তি ইরাকের প্রতিটা মোড়ে দাঁড়িয়ে থাকতো, যার নাম শুনলে সব ভয়ে কাঁপতো, সেই মানুষটাই আজ মাটির নিচে একটা গর্তে, বিধ্বস্ত, একা, পরাজিত। কিন্তু প্রশ্ন হলো, এই জায়গায় কিভাবে এলেন সাদ্দাম? বাগদাদের পতন হলো, পুরো দেশ দখল হয়ে গেল, তারপরেও কিভাবে 9 মাস লুকিয়ে রইলেন? এবং আমেরিকা কিভাবে তাকে খুঁজে বের করলো? কারা তাকে ধোঁকা দিল? এই পুরো গল্পটা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে শুরুতে, একদম শুরুতে। 2001 সাল, 9/11। পুরো আমেরিকা ক্ষেপে আছে। বুশ প্রশাসন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই সুযোগে আমেরিকা বলল, ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে, সাদ্দাম আল কায়দার সাথে যুক্ত, তাকে হটাতে হবে। সেক্রেটারি কলিন পাওয়েল ইউনাইটেড নেশনে গেলেন, একটা প্রেজেন্টেশন দিলেন, বললেন আমেরিকার কাছে এসবের প্রমাণ আছে। By sources, solid sources. These are not assertions. What we're giving you are facts and conclusions based on solid intelligence. পরে প্রমাণিত হয়েছে এই প্রমাণের বেশিরভাগই ছিল মিথ্যা বা অতিরঞ্জিত। আমেরিকা সাদ্দামকে সরাতে চাইছিল, কারণ সাদ্দাম ডলারের বাইরে তেল বেচতে চাইছিল। সাদ্দাম এটা সফল হলে আমেরিকার পেট্রো ডলার সিস্টেম পুরো ভেঙে পড়তো। তাই সাদ্দামকে সরানো দরকার ছিল। 20 মার্চ 2003 সন্ধ্যা 5:45। বাগদাদের আকাশ হঠাৎ আলো হয়ে উঠল। 36টা টমাহক ক্রুজ মিসাইল, 2টো স্টেলথ বোমারু বিমান একসাথে আঘাত করলো দোরা ফার্মে। কেন? কারণ গোয়েন্দা খবর ছিল যে সাদ্দাম সেখানে আছেন। পুরো কমপ্লেক্স ধ্বংস হয়ে গেল, কিন্তু সাদ্দাম সেখানে ছিলেন না। পরের দিন ইরাকি টেলিভিশনে সাদ্দাম উপস্থিত হলেন। চশমা পরে নোট থেকে পড়ছেন, হাত কাঁপছে, কিন্তু বেঁচে আছেন। মার্কিন বাহিনী এগিয়ে আসছে। কুয়েত থেকে 3rd ইনফ্যান্ট্রি ডিভিশন, মেরিন ফোর্স, ব্রিটিশ বাহিনী, সব দিক থেকে। ইরাকি রিপাবলিকান গার্ড, যাদের সাদ্দাম শেষ ঢাল ভেবেছিলেন, মার্কিন বিমান হামলায় টুকরো টুকরো হয়ে গেল। মাত্র 21 দিনে বাগদাদের পতন হলো। 9 এপ্রিল ফিরদৌস স্কোয়ারে সাদ্দামের বিশাল মূর্তি ভেঙে দেওয়া হলো। টেলিভিশনের সারা পৃথিবী দেখল, কিন্তু সাদ্দাম কোথায়? তিনি নেই, বাগদাদে নেই, দেশে আছেন কি নেই কেউ জানে না। আসলে সাদ্দাম দেশ ছাড়েননি, তিনি লুকিয়ে পড়েছেন নিজের দেশেই। এরপরই শুরু হয় পৃথিবীর সবচেয়ে নাটকীয় ম্যানহান্টিংগুলোর একটা। সাদ্দামের 5টা অস্ত্র ছিল লুকিয়ে থাকার। এখন আমরা দেখব সাদ্দাম হোসেন ঠিক কি কৌশল ব্যবহার করেছিলেন 9 মাস লুকিয়ে থাকতে। এবং এই কৌশলগুলো জানলে আপনি বুঝতে পারবেন এই মানুষটা বোকা ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। কিন্তু তারপরও ধরা কেন পড়লেন, সেই কারণটাও বলবো। সাদ্দাম জানতেন যত বেশি মানুষ জানবে যে সে কোথায়, তত দ্রুত ধরা পড়বেন। তাই তিনি একটা খুব ছোট বৃত্ত তৈরি করলেন। শুধু তিকরিতের কিছু আদিবাসী পরিবার, মুসলিত এবং হাদুসি উপজাতির লোক। এরা দশকের পর দশক ধরে সাদ্দামের প্রতি অনুগত। এদের পরিবার সাদ্দামের আমলে অনেক সুবিধা পেয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিদ, সাদ্দামের ব্যক্তিগত সচিব, সরাসরি সাদ্দামের কাছে বার্তা পৌঁছে দেওয়ার মানুষ। মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিদ, এই নামটা মনে রাখুন, পরে আবার আসবে। সাদ্দামের দ্বিতীয় কৌশল ছিল একটানা এক জায়গায় না থাকা। কখনো তিকরিতের পাশের ফার্ম হাউস, কখনো আদ-দাউর এলাকার কোনো গ্রামের বাড়ি, কখনো মরুভূমির প্রান্তে কোথাও। আমেরিকানরা যতক্ষণে ইনফরমেশন পেত, ইনফরমেশন প্রসেস করত এবং অভিযান পরিচালনা করত, সাদ্দাম ততক্ষণে সরে পড়তেন। এটা ছিল এমন একটা খেলা যেখানে সাদ্দামের হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ ছিল। তিনি এই মাটি চেনেন, এই মানুষগুলো চেনেন, এই রাস্তা, নদী, গলির বাগ সবকিছু তার জানা।
কৌশল 3, রাজা থেকে সাধারণ মানুষ। যে সাদ্দামকে আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি, সামরিক উর্দি, বুকে মেডেল, দাম্ভিক ভঙ্গি, সেই মানুষ এখন সম্পূর্ণ ভিন্ন। লম্বা রুক্ষ দাড়ি, সাধারণ আরব পোশাক, মাথায় কেফিয়া, চেহারায় কোনো রাজকীয়তার চিহ্ন নেই। যদি রাস্তায় কেউ দেখে বুঝতেই পারবে না এটা সাদ্দাম। কৌশল 4, ইলেকট্রনিক নীরবতা। সাদ্দাম জানতেন একটাও মোবাইল ফোন বা স্যাটেলাইট ফোন ব্যবহার করলেই আমেরিকার এনএসএ তাকে ট্র্যাক করবে। তাই তিনি সম্পূর্ণ ইলেকট্রনিক নীরবতায় চলে গেলেন। কোনো ফোন নেই, কোনো ইমেল নেই, কোনো রেডিও নেই। সব যোগাযোগ শুধু মুখে মুখে, বিশ্বস্ত বার্তাবাহকের মাধ্যমে। এই কৌশলটা আল কায়দাও ব্যবহার করেছে এবং এটা কাজও করে, কিন্তু শুধু ততক্ষণ যতক্ষণ বার্তাবাহক বিশ্বস্ত থাকে। নগদ অর্থ। সাদ্দামকে যখন ধরা হয় তখন তার কাছে নগদ $7.5 লাখ আমেরিকান ডলার পাওয়া যায়। এই টাকাই ছিল তার জ্বালানি, আশ্রয়দাতাদের মুখ বন্ধ রাখতে, খাবার কিনতে, দরকারে দ্রুত সরে পড়তে। তাহলে প্রশ্ন হলো, এত চালাক কৌশল থাকার পরেও সাদ্দাম ধরা কেন পড়লেন? এর উত্তরটা অনেক গভীর এবং এর মাঝে একটা অদ্ভুত মানবিক সত্য লুকিয়ে আছে। কিন্তু আমেরিকার সামনে একটা বড় সমস্যা ছিল। ইরাকের সুন্নি এলাকায় রামাদি, ফাল্লুজা, তিকরিত একটা ধারণা ছড়িয়ে পড়ছে, সাদ্দাম বেঁচে আছেন, তিনি ফিরে আসবেন। এই বিশ্বাসটাই ছিল ইরাকি প্রতিরোধ আন্দোলনের মানসিক জ্বালানি। মার্কিন কনভয়ে বোমা পড়ছে, সৈন্যরা মারা যাচ্ছে এবং সাদ্দাম হোসেন কোথাও না কোথাও লুকিয়ে আছেন। তাই সাদ্দামকে ধরাটা শুধু বিচারের জন্য নয়, এটা ইরাকি প্রতিরোধ আন্দোলনের মনোবল ভাঙার জন্য দরকার ছিল। আমেরিকা সাদ্দামের জন্য পুরস্কার ঘোষণা করে। সাদ্দামের খবর যে দেবে তাকে দেওয়া হবে $25 মিলিয়ন আমেরিকান ডলার। আর সাদ্দামের 2 ছেলে উদয় আর কুশায়ের খবর দিলে প্রত্যেকের জন্য দেয়া হবে $15 মিলিয়ন করে। এবং তারপরে ঘটলো সেই ঘটনা। 22 জুলাই 2003 মসুলের মনসুর এলাকার একটা ভিলা বাড়ি, যার মালিক নওয়াফ আল জায়দান। ভেতরে লুকিয়েছিলেন সাদ্দামের 2 ছেলে, উদয় হোসেন এবং কুসাই হোসেন। নওয়াফ আল জায়দান ছিল সাদ্দামের বিশ্বস্ত আত্মীয় এবং ব্যবসায়িক সহযোগী। কিন্তু $30 মিলিয়ন ডলারের লোভে নওয়াফ আমেরিকানদের তথ্য দিল। এটা ছিল প্রথম বিশ্বাসঘাতকতা। মার্কিন 101তম এয়ারবর্ন ডিভিশন বাড়ি ঘিরে ফেলল। ভেতর থেকে প্রচণ্ড গোলাগুলি শুরু হলো। 4 ঘন্টার যুদ্ধ। শেষমেশ মার্কিন বাহিনী হেলিকপ্টার এবং ভারী অস্ত্র ব্যবহার করলো। উদয় এবং কুশায় নিহত হলেন। এই মৃত্যু সাদ্দামের নেটওয়ার্ককে বড় ধাক্কা দিল এবং আরও একটা জিনিস প্রমাণিত হলো, $1 মিলিয়ন পুরস্কার কাজ করছে, মানুষ বিক্রি হচ্ছে এবং সাদ্দামকে ঘিরে যে বিশ্বাসের বৃত্ত ছিল সেটা দুর্বল হতে শুরু করলো। এখন আমরা জানবো এমন একজনের কথা যার নাম কোনো মিডিয়ায় আসেনি, কিন্তু গোয়েন্দা মহল জানে। সাদ্দামকে ধরার পেছনে এই মানুষটার সবচেয়ে বড় অবদান। নাম এরিক ম্যাডক্স, সিআইএর জিজ্ঞাসাবাদ বিশেষজ্ঞ। কিন্তু ম্যাডক্স অন্য ধরনের মানুষ। তার দর্শন ছিল নির্যাতন করে কখনো সঠিক তথ্য পাওয়া যায় না, মানুষকে বিশ্বাস করাও যে তার স্বার্থ তথ্য দেওয়ার মধ্যে। এই দর্শন নিয়েই তিনি ইরাকে এলেন। ম্যাডক্স প্রথমে যা করলেন, তিকরিতের পারিবারিক এবং উপজাতীয় নেটওয়ার্কের একটা সম্পূর্ণ মানচিত্র তৈরি করলেন। কে কার আত্মীয়, কে কার বন্ধু, কে সাদ্দামের কত কাছের। বন্দীদের একের পর এক জিজ্ঞাসা করলেন, ধৈর্য ধরে, সম্মানের সাথে, এবং একটা নাম বারবার উঠে আসতে লাগলো, মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিত। মনে আছে আগে বলেছিলাম এই নামটা মনে রাখতে? এই ব্যক্তি হলেন সাদ্দামের ব্যক্তিগত সচিব, তিকরিতের মুসলিত উপজাতির লোক। সাদ্দামের সাথে সরাসরি যোগাযোগ রাখছেন। ম্যাডক্স বুঝলেন এই মানুষটাকে ধরতে পারলে সাদ্দামের কাছে পৌঁছানো যাবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ। মোহাম্মদ ইব্রাহিমের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে ম্যাডক্স একটা জিনিস নিশ্চিত হলেন, এই লোকটা তিকরিতের একটা নির্দিষ্ট বাড়িতে নিয়মিত যাচ্ছেন। ইব্রাহিমের ছেলেকে জিজ্ঞাসা করে আর একটা তথ্য জানা গেল, ইব্রাহিম নতুন একটা পুকুর তৈরি করেছেন। ম্যাডক্সের তখনই একটা কথা মনে পড়ে গেল, সাদ্দামের শেফ বলেছিল সাদ্দামের মাশগুব বলে একটা মাছের প্রিপারেশন খুব পছন্দের, এত পছন্দের যে সাদ্দাম 2-1 দিন পরপরই সেটা খেতেন। ম্যাডক্স নিশ্চিত যে এই পুকুর সাদ্দামের জন্যই তৈরি করা হয়েছে, তাছাড়া এই যুদ্ধের মধ্যে কেউ পুকুর তৈরি করবে না। মার্কিন স্পেশাল ফোর্স অভিযান চালালো, কিন্তু ইব্রাহিম সেখানে নেই। 12 ডিসেম্বর গভীর রাত, আমেরিকান সেনারা বাগদাদের এক বাড়িতে অভিযান চালালো। সেখান থেকে 13 জনকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তারা জানতো না এদের মধ্যে একজন ছিলেন ইব্রাহিম। 13 ডিসেম্বর ভোর 3টে
ম্যাডক্স ওই 13 জনের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ করছিলেন। সে জানায় সে ইব্রাহিমকে চেনে, ইব্রাহিম তাদের সাথেই ছিল। ম্যাডক্স তৎক্ষণাৎ বাইরে ছুটে যান। প্রথম বন্দির মুখের কাপড় সরান, সে নয়। দ্বিতীয় বন্দির মুখের কাপড় সরান, সেও নয়। তৃতীয় বন্দির মুখের কাপড় সরান। এই মুখ তার ভীষণ পরিচিত, অনেকবার তার ছবি দেখেছেন। এতদিন তিনি তাকেই খুঁজছিলেন। ম্যাডক্স বললেন, মোহাম্মদ ইব্রাহিম, তোমার সাথে দেখা করার জন্যই আমি অপেক্ষা করছিলাম। ইব্রাহিম ম্যাডক্সের দিকে তাকিয়ে শান্তভাবে বলেছিলেন, আমিও তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিলাম। এখন শুরু হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাবাদ। মোহাম্মদ ইব্রাহিম প্রথমে কিছুই বললেন না, কিন্তু ম্যাডক্স তাকে হুমকি দেননি, মারেননি, বরং বললেন, দেখো, সাদ্দামের যুগ শেষ, সেটা তুমিও জানো, আমিও জানি। তুমি এখন যাকে রক্ষা করছো সে ফিরবে না, কিন্তু তোমার পরিবার আছে, তোমার ভবিষ্যৎ আছে। আমেরিকানদের কাছে তখন আল মুসলিদ পরিবারের প্রায় 40 জন সদস্য বন্দী। অন্যদিকে ম্যাডক্সের সেদিন বাগদাদে শেষ দিন, কয়েক ঘন্টার মধ্যেই তাকে ইরাক ছাড়তে হবে, সকালে ফ্লাইট। কিন্তু ইব্রাহিম কিছুই বললেন না। দেখো, আমি ইরাক ছেড়ে চলে যাচ্ছি, কয়েক ঘন্টার মধ্যেই আমার ফ্লাইট, তোমার কাছে এটাই শেষ সুযোগ। আমি চলে গেলে তোমাকে আর তোমার পরিবারকে হয়তো সারা জীবন জেলে কাটাতে হবে। তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি দরজায় ধাক্কা দিও। এই বলে ম্যাডক্স ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর ম্যাডক্স ফ্লাইট ধরার জন্য বেরিয়ে পড়লেন। ম্যাডক্স যখন রাস্তায়, তখন তার কাছে কল আসে যে ইব্রাহিম দরজায় ধাক্কা দিয়েছে। ম্যাডক্স সাথে সাথে গাড়ি ঘুরিয়ে ফিরে আসেন। ইব্রাহিম বললেন, আদ দাওয়ার, তিকরিত থেকে 15 কিলোমিটার দক্ষিণে টাইগ্রিস নদীর তীরে একটা ফার্ম হাউস, সেখানেই সাদ্দাম আছেন। তথ্য পাওয়া গেছে। কর্নেল জেমস হিকি এবং ম্যাডক্স সিদ্ধান্ত নিলেন কাল সকাল পর্যন্ত অপেক্ষা নয়, আজ রাতেই। অপারেশনের নাম দেওয়া হলো অপারেশন রেড ডন। 1984 সালের একটা সিনেমার নাম, দুটো টার্গেট, কোড নেম উলভেরিন 1 এবং উলভেরিন 2। প্রায় 600 মার্কিন সৈন্য, হেলিকপ্টার সহায়তা এবং স্পেশাল অপারেশন ফোর্স। রাত 8টার পর নামানো হলো তাদের। দুটো দল ভাগ হয়ে এগিয়ে গেল। প্রথম দল গেল উলভেরিন 1-এ, সেখানে 2 জন সশস্ত্র গার্ড পেল, তাদের গ্রেপ্তার করলো, কিন্তু সাদ্দাম নেই। দ্বিতীয় দল গেল উলভেরিন 2-তে, নদীর আরও কাছে একটা ছোট ফার্ম হাউস। সৈন্যরা পৌঁছালো, একটা মুরগির খোয়ার, কিছু খেজুর গাছ, শুকনো মাটি, বাইরের থেকে সম্পূর্ণ সাধারণ। সৈন্যরা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কিছুই পেল না। আমেরিকান সৈন্যরা হতাশ, তারা ভাবলো টার্গেট পালিয়েছে। কিন্তু সেই সময়ই একজন এগিয়ে এলেন, ইব্রাহিম। তিনি পা দিয়ে কিছু একটা দেখালেন। একটা দড়ি হালকা মাটি দিয়ে ঢাকা, মাটি সরানো হলো। দড়ি মিশেছে একটা স্টাইরোফোমের ঢাকনার সাথে। ঢাকনা সরাতেই একটা সরু গর্ত। টর্চ ফেললেন সার্জেন্ট এরিক মেডিনা। একজন সেনা গ্রেনেড ছুড়তে গেলেন। ঠিক সেই সময়েই দুহাত তুলে ভেতর থেকে একজন বেরিয়ে এলেন, লম্বা দাড়ি, ময়লা পোশাক। তিনি আর কেউ নন, সাদ্দাম হুসেন। কয়েক মাস আগের সেই দাম্ভিক ভয়ঙ্কর এক নায়ক এখন হাত তুলে মাটির গর্ত থেকে বেরিয়ে আসছেন। সেই গর্তে পাওয়া গেল $7.5 লক্ষ নগদ, 2 AK-47, একটা পিস্তল, বাইরে পার্ক করা সাদা ট্যাক্সি, সম্ভবত পালানোর জন্য। কিন্তু আর পালানো হলো না। বাগদাদের রাস্তায় উচ্ছ্বাস, মানুষ নাচছে, কাঁদছে। সিআইএর জিজ্ঞাসাবাদে সাদ্দাম বললেন, গণবিধ্বংসী অস্ত্র 1991 সালের পরেই ধ্বংস করা হয়েছিল। এটা ছিল একটা ব্লাফ, প্রতিবেশীদের ভয় দেখানোর কৌশল। যে অস্ত্র ছিলই না, সেই অস্ত্রের ভয় দেখিয়ে সাদ্দাম নিজেকে রক্ষার চেষ্টা করছিলেন, এবং সেই একই অস্ত্রের অজুহাতে আমেরিকা সাদ্দামকে ক্ষমতাচ্যুত করেছে। ইতিহাসের এটা একটা নিষ্ঠুর পরিহাস। 2006 সালের 5 নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। 30 ডিসেম্বর 2006 ঈদের ভোরে ফাঁসি কার্যকর হয়। সাদ্দাম মারা গেলেন।